আন্দোলনে কি আসবেন তিনি, বা কখনোই কি ছিলেন তিনি কোনো আন্দোলনে যাকে ডাকা হচ্ছে? আমরা চলমানের আজকের আয়োজনে নেক্সাস টেলিভিশনের সরাসরি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ করব, এবং আমি মাসুদ ইমরান মান্নু আপনাদের সাথে আছি, এবং আমার সাথে আছেন বিজ্ঞ দুজন আলোচক। একজন হচ্ছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, এবং অপরজন হচ্ছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত। আপনারা আমাদের অনুষ্ঠানটি এখন সরাসরি দেখতে পাবেন নেক্সাস টেলিভিশনে। এর বাইরেও আপনারা আমাদেরকে পাবেন ইউটিউব চ্যানেলে নেক্সাস টেলিভিশন লাইভে, এবং ফেসবুকে সরাসরি নেক্সাস টেলিভিশনের ভেরিফাইড পেজ সেখানে আপনি পাবেন নেক্সাস টিভি ডিজিটাল বিডিতে। আপনারা আমাদের সাথেই থাকুন, লগ ইন করেই থাকুন। আবার আপনি যদি পরে সময় পান, পরেও আপনি আবার দেখে নিতে পারবেন আমাদের এই আলোচনা। আমরা আলোচনা যেখানে ছিলাম, আমি এই প্রশ্নটা নিয়ে যাব, কারণ এটা গতকাল থেকে আজ পর্যন্ত খুবই আলোচ্য বিষয়। আন্দোলনে কে আসবেন তিনি? আজিজ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। ওখানে কি টাকা পয়সা আছে আন্দোলনে? টাকা পয়সা থাকলে উনি আসবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলছেন, উনি যে পরিমাণ লুট করেছে এই বাংলাদেশে কোনো লোক এরকম, আমি কিন্তু তাকে জাতীয় সম্পদ মনে করতাম। আমি তার জন্য টকশোতে কথা বলেছি, যখন তাকে 6 তলায় হাঁটা উঠায়। আমি বড় পত্রিকায় লিখে নাই, আমার রেকর্ড আছে, কালবেলাতে ছাপা হয়েছে তার পক্ষে। আমি তাকে জাতীয় সম্পদ মনে করতাম, কারণ বিশ্ববিখ্যাত নোবেল উইনার, এবং সে আমেরিকান সিটিজেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু সে যে এত প্রপার্টি, এত কিছু, মনে হচ্ছে তার পছন্দ মতো লোক নিয়ে একটা উপদেষ্টা পরিষদ করছে। এখন সবার বিরুদ্ধে দুদকে অভিযোগ। এবং ইউনূসের তো আগে ওই যে মাঠে আসবেন, যে তার আগে তো তাকে তার যে সে যতগুলো ছাপাও হয়েছে কালের কণ্ঠেতে, আমার কাছে আমি অনিয়ারে বহুবার বলেছি তার কী কী সম্পর্ক আছে। দিয়ে বাড়ি যান না, পুরা দিয়ে বাড়িটা কিনে ফেলাইছে সে। টাকা আসলে কই থেকে বলেন? তার গ্রামীণ ফোনে ট্রাস্ট আছে, তার পরিবারের জন্য ট্রাস্ট আছে। বলেন, সে গ্রামীণ ফোনকে, এটা হলো সরকারের আদেশে তৈরি হয়েছে অন্য একটা কমার্শিয়াল ব্যাংকের মতো, সেটাকে তিনি ক্ষুদ্র ঋণের চেঞ্জ করে 666 কোটি টাকা মাফ করে নিছে। হ্যাঁ, গ্রামীণ ফোনের এরকম 4,000 কোটি টাকা মাফ করে নিছে। এইভাবে সে গ্রামীণ ট্রাস্ট, গ্রামীণ এমনকি ম্যান পাওয়ার লাইসেন্স নিছে। এমনকি যদি আপনি আবার কোনো পান, ওই যেমন সে পাইছে না নোবেল প্রাইজ, এরকম যদি পান তাহলে ট্যাক্স দিতে হবে না, তার ট্যাক্স মাফ করে না। এখানে শুধু উনি একা না, মানে যেমন ধরেন নাহিদ ইসলাম, এরা সবাই প্রতারিত বোধ করছে, যেহেতু আপনার জুলাই আন্দোলন বা জুলাই সনদ মূলত সংবিধানের যে মোড়ক তার ভিতরে ঢুকিয়ে ফেলছে সরকারি দল, এটাতে তারা প্রতারিত বোধ করছে, এবং সে মনে করছে যে প্রধান উপদেষ্টা সহ তার অন্য সভ্যগণ সবাই আসবেন, শুধু উনি একা না। মানে আপনার কি মনে হয়? এক নম্বর কথা হলো উনি আসবে না। আর আপনি যে প্রশ্ন করছেন সেই প্রশ্নে আমি বলবো, দেখেন, স্বাধীন বাংলাদেশে 13টি জাতীয় নির্বাচন হয়েছে, এর ভিতরে 7টি নির্বাচন যথাসময়ে হয় নাই। অর্থাৎ আমাদের নির্বাচন তো 5 বছর করে করে অন্তর অন্তর হওয়া উচিত, হয় নাই। তখন এই আওয়াজ কোথায় ছিল যে সংবিধানের বাইরে? 1। 2 নম্বর, এই সংবিধান মানে আপনি নিলেন, সুপ্রিম কোর্টের রেফারেন্স নিলেন, আপনি এই সংবিধান মেনে ওথ নিলেন, এই সংবিধান মেনে এই রাষ্ট্রপতির কাছে নিয়োগপত্র নিলেন। হ্যাঁ, আবার এখন আপনি অধ্যাদেশ জারি করেন 133টা সংবিধান মেনে। আপনি এখন সংবিধান মানবেন না কেন বলেন তো? 47 সালের সংবিধান কি উড়াই দিচ্ছেন? 71-72 সংবিধান কি উড়াই ফেলে দিচ্ছেন? এখন কি ঘটে গেল সংবিধান উড়াই দিতে হবে? বলা হয় সংবিধান সংশোধন মানি না, সংস্কার। আরে সংবিধানে তো সংশোধনই লেখা আছে, ঠিক আছে, ওখানে তো সংস্কার লেখা নাই। তা আমার বক্তব্য হচ্ছে যে অভ্যুত্থানের শক্তি এখন পার্লামেন্টে আছে। এখন আরেকজনকে চাপে ফেলা বা এই করা বাদ দিয়ে সবাই একমত হন না। একমত হন, আপনার দরকার হচ্ছে জুলাই সনদের কন্টেন্ট বাস্তবায়ন। সেটা যদি আপনার সংবিধানের মৌলিক কোনো কিছুতে সাংঘর্ষিক না হয়, সেটা বাস্তবায়ন করেন। যেমন ধরেন, আপনি বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো সব অধ্যাদেশ
জনগণের স্বার্থে দেয় নাই। ধরেন স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগের সময় 6টা হয়েছে না, সেই 6টার সময় শেখ হাসিনার সময় সেই 6টার নির্বাচনেই কিন্তু বিএনপি জিতে গেছে। তখন তাদেরকে, তখন আইন ছিল, শহীদ ভাই সেক্রেটারি ছিল জানে, তখন আইন ছিল যে কারো বিরুদ্ধে যদি ক্রিমিনাল মামলা আছে এবং যদি চার্জশিট হয় তাকে খারিজ করতে পারবে, যার ফলে 6টাই কিন্তু খারিজ হয়ে গেছে। হয়তো মামলা তৈরি করে দিছে অথবা করে আউট করে দিছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রজ্ঞাপন তৈরি করছে সেটার ভিতরে বলছে সরকারের কাছে প্রতিমান হলেই তারা বাদ দিতে পারবে। হ্যাঁ, এখন সব সে ওইটা প্রজ্ঞাপন জারি করে সব খায় দিছে। এখন কিন্তু আবার এই সরকার আবার সেই প্রজ্ঞাপন অনুমোদন করতেছে। হ্যাঁ, যেমন ধরেন যে আমরা হচ্ছে এই ক্ষেত্রে মানে আবু আলম শহীদ খানের কাছে আসব, যেটা আমাদের মূল প্রশ্ন সেটা হচ্ছে আন্দোলনে কি তিনি আসবেন বা কখনো ছিলেন কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আজিজ ভাই যেটা বলছেন যে প্রজ্ঞাপন 133টার মধ্যে 113টা এই সরকার অলরেডি গ্রহণ করেছে, মানে 4টা বাতিল করেছে, 16টা সম্পর্কে এখনো কোনো মতামত আসে না, মানে আমরা ধরে নিচ্ছি এটা একটা অকার্যকর ব্যাপার। কিন্তু যদি আমরা বলি যে মানে যখন আওয়ামী লীগ 1/11 সরকার পরে এসেছিল তখন 1/11 সরকার যে 122টা ছিল সেখান থেকে সম্ভবত 67টা তারা গ্রহণ করেছিল, বাদ বাকিগুলো তারা তখন নেয়নি। কিন্তু আমরা যদি দেখি দুইটার মানে যদি কম্পেয়ার করি তাহলে এই সরকার অনেক বেশি পরিমাণ নিয়েছে। এবং তার ভিতরে একটা অধ্যাদেশ খুবই ইন্টারেস্টিং, যেটা হচ্ছে আপনার রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার। তো আমার কাছে আপনার এই দুটো মিলেই প্রশ্ন যে উনি কখনো ছিলেন কিনা আন্দোলনে, যেমন আজিজ ভাই বলছেন উনি কখনো আসবেনই না, আর আপনার কাছে আমি জানতে চাই উনি কখনো ছিলেন কিনা বা ওনারা। ডক্টর ইউনূসের ট্র্যাক রেকর্ড বলে না যে উনি কোনো জনগণের পক্ষে কোনো আন্দোলন মানে কোনো রাজনৈতিক আন্দোলনে অংশ নিয়েছেন। উনি তো সামাজিক ব্যবসা করেন, ব্যবসায় ওনার মূল ক্যারেক্টার আর কি, যে ব্যবসা বাণিজ্য নিজের লাভ, সেটা তো আজিজ ভাই ব্যাখ্যা করেছেন। এবং উনি যে পদে থেকে যেভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়েছে এবং পদে থেকে যে সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন, আজিজ ভাইয়ের কাছে লং লিস্ট আছে এবং কালের কণ্ঠ পত্রিকায় একটা মোটামুটি বড় রিপোর্ট ছাপা হয়েছে, সুতরাং আমাদের দর্শকরা এটা জানেন। তো ওইটা নিয়ে আমরা বেশি ভিতরে নাই বা গেলাম। এখন দেখেন যে উনি কেন আন্দোলনে আসবেন। আজিজ ভাই একটা চমৎকার কথা বলছে, এখানে কি টাকা আছে কিনা। এটা একটা ভালো না, এটা একটা খুব ভালো প্রশ্ন, কারণ উনি তো টাকার জন্য বিভিন্ন জায়গায় যে বক্তৃতা দিয়ে বেড়ান। তাহলে নাহিদ ইসলামরা যদি উনাকে টাকা পয়সা দেয় তাহলে উনি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বা কোনো একটা হোটেলে, বড় 5 স্টার হোটেলে খানাদানার সাথে একটা ছোটোখাটো বক্তৃতা দিতে পারেন। সেটাকে আন্দোলনের অংশ আমরা মনে করবো কিনা সেটা প্রশ্ন আছে। যা ওনারা কীরকম আন্দোলন করতে চায় সেটা তো পরিষ্কার না, যে কী কী আন্দোলন। রাজপথের আন্দোলনে তো বিভিন্ন ক্যারেক্টার আছে। আপনি একটা মানববন্ধনও একটা আন্দোলনের অংশ হতে পারে। তো উনি এবং ওনার যে উপদেষ্টা পরিষদের সদস্যরা তারা প্রেস ক্লাবের সামনে একটা ছোট মানববন্ধনে যোগ দিতে পারেন, সেটাও আন্দোলনে অংশগ্রহণ করা। বাট আমার মনে হয় না উনি এবং ওনার উপদেষ্টা এখানে যাবেন, কারণ তাদের ট্র্যাক রেকর্ড বলে যে তারা কখনোই জনগণের পক্ষে দাঁড়িয়ে কোনো কথা বলেন নাই। বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আন্দোলনে যাওয়া উচিত কিনা তাদের, সেটার একটা উত্তর আছে, সেটা একটা প্রশ্ন হতে পারে যে উচিত। এটা হচ্ছে যে বলছে প্রতারিত বোধ করছে, সেটা তো ওনাদের কথা, আমি ওনাদের কথা যাবো না। মানে উচিত কিনা, আমি নাগরিক হিসেবে তো আমিও প্রতারিত বোধ করব যদি উচিতের প্রশ্নটার অ্যান্সার দেয়। তাদের তো আন্দোলনে যাওয়াটা খুবই উচিত, নৈতিক দায়িত্ব। কেন এই যে আপনার জুলাই সনদ এবং জুলাই সনদ নিয়ে যত ড্রামা, এবং তার আগে যে ঐকমত্য কমিশন যেটার চেয়ারম্যান ছিলেন উনি, এবং ওনার একজন লেফটেন্যান্ট ছিল, তিনি হচ্ছেন ডক্টর আলী রিয়াজ, তিনি ঐকমত্য কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। অনেকে আসিফ নজরুলকে যেমন বলে যে ডিফ্যাক্টো প্রধান উপদেষ্টা, ওরকম ডিফ্যাক্টো ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ছিলেন আলী রিয়াজ। তা আলী রিয়াজকেও দেওয়া উচিত, এবং যারা ঐকমত্য কমিশনের অন্যান্য সদস্য ছিলেন তাদেরও বলা উচিত, কারণ এটা তাদের নৈতিক দায়িত্ব। এটা তারা অনেক দিন ধরে, 8 মাস ধরে অনেক আলাপ আলোচনার পরে এটা তৈরি করেছেন, সুতরাং এটার পক্ষে তো তারা ছিলেন। এবং সেই জন্য তো তারা একটা হানা ভোটের আয়োজন করেছিলেন, এবং সেখানে একটা অর্ডার ইস্যু করা হয়েছে, যে অর্ডারটি সংবিধান সম্মত হয়নি, সংবিধান সম্মত ছিল না, এবং যেটা একটা খুবই কনফিউজিং অর্ডার ছিল, এবং সেটা নিয়ে এখন নানান তর্ক বিতর্ক হচ্ছে। তারপরে অনেকে বলেন বিএনপি এটা কেন মেনে নিল। বিএনপি হয়তো তখনকার সিচুয়েশনে এটা পলিটিক্যাল ডিসিশন যে ঠিক আছে এই ভোটটা একসাথে হয়ে যাক। তার আগে তো হানা ভোট তারা আগে করতে চেয়েছিলেন, তাহলে তো দেশের আরও 3,000 কোটি
কোটি টাকা ক্ষতি হয়ে যেত, মানে আরেকটা ভোট আয়োজন করে 2টা ভোট। তো এই যে এই সবের মধ্য দিয়ে তাদের একটা নৈতিক দায়িত্ব এখন পড়ে যে তাদের এটার পক্ষে দাঁড়ানো, এবং এই নৈতিক দায়িত্ব তারা পালন করতেই পারেন। এবং অন্যরা যারা মনে করেন যে এটা ঠিক নাই, তাদেরও দায়িত্ব হচ্ছে এটাকে বলা যে এটা ঠিক নাই। তো এই ঠিক নাই, ঠিক আছে, এইটা নিয়ে তো আলাপ আলোচনা, আন্দোলন, সংগ্রাম, গোল টেবিল বৈঠক এসব হতে পারে। এবং আন্দোলন মানেই যে রাজপথ প্রকম্পিত করতে হবে, সরকারকে হটায় দিব, মানে এরকম বড় বড় কথা শোনা যায়। হ্যাঁ, যে আমরা একটা অতীত একটা স্বৈরাচার ছিল তাদেরকে সরিয়ে দিয়েছে, এই সরকার তো দুর্বল সরকার, এদেরকে হটিয়ে দিতে পারবো, এটা 1-2 এর ব্যাপার। বিষয়টা এরকম না, না, এটা বিষয়টা তো এরকম ধরেন হবেও যে, না। আমরা দেখি যে ধরেন সুশীল সমাজেরও একটা অংশ একটা নতুন ধরনের বিষয় আমরা আগে দেখিনি, কিন্তু সুশীল সমাজ এখন দেখলাম যে ধরেন জামাত শিবিরের প্রতিষ্ঠানগুলোতে গিয়েও তারা এই যে সরকারকে সরিয়ে দিবে এই বিষয়ে বেশ মতামত দিচ্ছে। সুশীল সমাজ যেটা দেখছেন সেটা হয়তো মানে যারা জুলাইতেও খুব অ্যাক্টিভ ছিল। হ্যাঁ, এটা তাহলে মানে এটা এখন যা দেখা যাচ্ছে তার মানে এটা কি গুপ্ত ছিল কিনা, মানে অন্য প্রশ্নে আসেন। মানে আপনি সুশীল সমাজের যাদেরকে এখন দেখছেন, যে যাদের কথা বললেন যে জামাত শিবিরের প্রোগ্রামে না, বা যেমন অন্য না, আমার ডানপন্থীদের যতটুকু প্রোগ্রামে অভিজ্ঞতা, যাচ্ছে, আন্দোলন তাদেরকে বা যখন সংগ্রামে- দেখি, আগে যখন দেখেছি, মানে ওই যে ওটা বললেন না ডক্টর ইউনূসকে উনি যখন দেখেছেন তখন তার কাছে মনে হচ্ছে বাপরে বাপ, এরকম একটা ফেরেশতার মতো মানুষ, একমাত্র নোবেল লরেট বাংলাদেশের, এবং হাফ নোবেল লরেট বললে আরও ভালো হয়, কারণ ওটা তো যৌথভাবে পাওয়া। তার যে ওই যে 6 তলায় উঠছিলেন আজিজ ভাই, আমরা বলতে পারতেন তখন, আমারও কাছে এটা খুব খারাপ লাগছে, কেন একজন বৃদ্ধ মানুষকে এরকম লিফট বন্ধ রেখে 6 তলায় উঠানো হচ্ছে। আমরা প্রতিবাদ করছি, এমনকি এটাও বলেছি, মানে একদম কোড অ্যান্ড কোড বলছি, যে এটাও বলেছি যে এই যে মামলা ডক্টর ইউনূসের নামে করা হয়েছে, এই আইনে যদি মামলা করতে হয়, বাংলাদেশে এমন কোনো শিল্প প্রতিষ্ঠানের মালিক থাকবে না যার নামে এই মামলাটা করা যায় না। তো এইসব তো অনেক কথা বলেছে। তারপর তো উনি ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরে তো ম্যাজিক দেখিয়ে দিলেন। কী কী ম্যাজিক দেখিয়েছেন সেটা বিস্তারিত আলোচনা করার দরকার নেই। তো এখন আপনি সুশীল সমাজের যেসব লোকেরা, আপনি কখনো দেখেছেন কিনা, মানে যেটা আমার আসলে এটা আপনার কাছে জানতে চাইবো, আজিজ ভাইয়ের কাছেও, যে আমরা সবসময় দেখতাম যে আমরা যাদেরকে আসলে 71-এর বিরুদ্ধ শক্তি বলি, তাদের সাথে এখানকার সুশীল সমাজকে কখনো আমরা প্রকাশ্যে মানে বড় যেটা ডমিনেটিং তাদেরকে দেখি নাই, কিন্তু এখন দেখছি। মানে এটা একটা নতুন মুভ বলে আমার কাছে মনে হচ্ছে। এইটা নতুন মুভ এই হতে পারে, রাজনীতিকে কিভাবে দেখছেন? চেঞ্জ অফ হার্ট হতে পারে। আগে উনি আপনি প্রগতিশীল ওই যে ওরকম দেখতেন আর কি, মানে গণতান্ত্রিক, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক, হ্যাঁ, এই আলোকে দেখতেন। এখন সেই আলোকে যাদেরকে দেখছেন, মানে আমি আপনাকে একটা সত্যি কথা বলি, মানে সত্যি আমাদের উপলব্ধিটা বলি, আমি তো 40 বছর ধরে বা 50 বছর ধরে মানুষকে দেখছি, তাই না, আরও বেশি। মানে ধরেন আমার 10 বছর বয়স থেকে তো জনগণ, মানে রাজনৈতিক নেতা অনেককে দেখছি। তো ওই যে দেখা, আমি 50 বছর ধরে যা দেখছি, এখন 18 মাসে সেই দেখার অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে যাকে যেরকমভাবে দেখেছি, মনে করেছি তার লেভাসটা যেরকম ছিল, সেই লেভাসটার মধ্যে অনেক পরিবর্তন। তো এটা সেই পরিবর্তন, এই পরিবর্তন আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং আপনি এইটা মনে করতে পারেন যে এরা হয়তো সুশীলের নামে গুপ্ত ছিল এতদিন, এখন তাদের আসল চেহারা তারা প্রকাশিত করছে, এটাও হতে পারে। অথবা তাদের হার্ট চেঞ্জ হয়ে গেছে, তারা এখন মনে করছেন যে এই ইসলামী আন্দোলন, কোরআন সুন্নাহ বা জামাত যেটা বলে আল্লাহর আইন, আল্লাহর শাসন, এগুলো হয়তো আমাদের এই বয়সে, তাদের বয়সটা একটু বেশি আর কি, 60-এর উপরে সবাই এখন, তারা হয়তো মনে করছেন যে এখন যে বয়স হয়েছে সেই বয়সে এরকমটা করা দরকার। আগের শক্তিশালী সরকারকে ফেলে দেয়া গেছে, এই সরকারকে তো এটা আছে তো, মানুষজন সাইকেল টাইকেল চালায়, ছবি টবি তুলে, এবং তাদেরকে অনেক সুশীল মনে হয়। আবার একটা ফ্লোটিলেতে গিয়েছিল, সেটার মধ্যে অনেক ম্যাজিক ছিল, সব তত্ত্ব সত্য ছিল না। সব মিলে এখন আমরা দেখছি যে তারা আছেন, কিন্তু এইসব কথা তো হঠাৎ বলে ফেললে, দুম করে বলে ফেললাম আর সরকার একটা পড়ে গেল, এরকম ভাবছি না আমি। কারণ এই সরকারকে একটা ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে, এবং তাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা আছে, 2/3 আছে, নিরঙ্কুশ আছে। অনেকে এটাকে ব্রুট মেজরিটি বলে, আমি ব্রুট মেজরিটি বলি না। জনগণ তাদেরকে নির্বাচনে এই মেজরিটি দিয়েছে, সুতরাং সেটা আগে অ্যাকসেপ্ট করেন। ব্রুট মেজরিটি তখন হবে যখন তারা কোনো ব্রুট সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত বিএনপি এই ক্যাবিনেট এবং এই পার্লামেন্টকে, বিএনপিকে ব্রুট মেজরিটি বলার কোনো কারণ হয়নি। তো এটা বলেন আমাদের বড় বড় আরও সুশীলরা এটা বলছে ব্রুট মেজরিটি, এবং যখনই নাকি এরকম মেজরিটি আসে তখনই নাকি একটা আপদ সৃষ্টি হয়। এখানে মনে হয় একটা মানে ছোট ঝামেলা আছে, আমি সেখানে আসবো। মানে এই ব্রুট মেজরিটি এবং তার সিদ্ধান্ত, মানে ধরেন যে কিছু সিদ্ধান্ত আছে যেটা আসলে ব্রুট হচ্ছে কিনা, সেখানে আসার আগে আমি আসলে আজিজ ভাইয়ের কাছে যেখানে জানতে চাইব, এই যে সুশীল সমাজদের যে নতুন রাজনৈতিক মুভ, সেইটা আসলে যেই প্রশ্নে
আবু আলম শহীদ খানের সাথে আমরা ছিলাম। ওই একই প্রশ্নে আপনার কাছে আসবো, আপনার মতামত জানতে। কিন্তু তার আগে আজিজ ভাই, আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে। আমরা বিরতি নিয়ে ফিরে আসি, তারপরে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম চলমানে। আমাদের আলোচনা যেখানে ছিল এই যে সুশীল সমাজের নতুন ধরনের মেরুকরণ এবং আবারও জুলাইকে ফেরত নিয়ে আসা এবং অপ্রাপ্তি জুলাই সনদ নিয়ে, যেটার উপরে আবু আলম শহীদ খান তার মতামত দিয়েছেন। এবার এম এ আজিজ। ধন্যবাদ আপনাকে। দেখেন, শহীদ ভাই যে কথা বলেছে আমি তার সাথে বলি, এই বিএনপির ভিতরে গুপ্ত জামাত আছে 20% কমপক্ষে, এর বেশিও থাকতে পারে। সেখানে এখন যেহেতু জামাত আপনার জান্নাতের টিকিট আছে না সাথে, তার বিরুদ্ধে কথা বলাও তো ঝামেলা। জান্নাতের টিকিট ফেল হয়ে যাবে, তো জান্নাতের টিকিট আছে না তাদের কাছে না, কিন্তু যেমন ধরেন আমরা অন্যদের রাজনৈতিক দলের রাজনৈতিক নেতাদের দেখেছি, কিন্তু যেমন ধরেন এখন মুক্তিযোদ্ধাও তো জামাতের অংশ হয়েছে, জামাত দলে যোগ দিয়েছে, মুক্তিযোদ্ধা, বিখ্যাত তাই না, মুক্তিযোদ্ধা। একজন এক মুক্তিযোদ্ধার সমাবেশ ডাকছে, সেখানে দেখি শিবিরের সাবেক প্রেসিডেন্ট আছে, আমি যাইনি। না, ওইটা ধরেন হয়েছে, বা ধরেন এলডিপি ও জয়েন করেছেন, মানে অলি আহমেদের মতো লোক সে তো আপনার পছন্দ মাথায় পছন্দ ধরে মাছের। কিন্তু সুশীল সমাজে যারা প্রগতিশীল আন্দোলনের মানে সক্রিয় যারা ছিলেন, তারা যখন এই আন্দোলন, এরা হচ্ছে সমাজে, আমাদের দেশে কোনো সুশীল সমাজ গড়ে ওঠে নাই, সব পলিটিক্যাল বলয়ের দ্বারা নিয়ন্ত্রিত। এই জন্য আপনি দেখেন, যাই বলেন হয় ব্যক্তিগত সুবিধার জন্য গেছে। হ্যাঁ, আপনার ধরেন গুপ্ত জামাত তো আছেই, গুপ্ত জামাত তো আপনি চিনবেন না, অনেকেই আছে আমরা চিনি না। গুপ্ত জামাত যে বিএনপি করে সে আরও বেশি বিএনপির অ্যাক্টিভিস্ট, কড়া অ্যাক্টিভিস্ট জামাতেও থাকে। আপনি ধরেন ইব্রাহিম সাহেব, মেজর আক্তার, তারা গেছে, তাদের মগজ পচে গেছে, তারা আর কিছু নাই, তারা সুবিধার জন্য গেছে। ওইখানে যদি অলি আহমেদ না যাইতো, ওইটাতে জয়েন না করতো, তার ছেলে তো নির্বাচন করতে পারতো না। আক্তার হোসেন 5 বার, মেজর আক্তার তো 5 বার বহিষ্কার হয়েছে বিএনপির থেকে। এটা তো উন্মাদ, পাগল হয়ে গেছে। তো পাগল কি না করে, কি না খায় বলেন? তো সুতরাং আমি বলবো যে যারা এইটা করতেছে এখন, তারা আত্মপ্রকাশ করতেছে। অথবা আপনার জামাতকে আমি সার্বজনীন রাজনৈতিক দল মনে করি না। জামাত একটা এনজিও টাইপের রাজনৈতিক দল। আপনি দেখেন তাদের অনেক প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে শুধু জামাতের সদস্য ছাড়া কেউ চাকরি পায় না। তার মানে জামাত যদি ক্ষমতায় যায় কোনো দিন, তাহলে শুধু জামাতের লোকই উপকৃত হবে। এই জন্য আমি এটাকে সারা বাংলাদেশে 18 কোটি লোকের জনগণের রাজনৈতিক দল মনে করি না। এখন তারা কিন্তু সব দলের মধ্যে আপনার গুপ্ত জামাত, এটা তাদের স্ট্র্যাটেজি। গুপ্ত জামাত কিন্তু রাখে, তারা গুপ্ত জামাত অনন্তকাল থাকছে, ওইখানেই থাকে। আমি তো দেখি যে এই সরকারের ভিতরে তো আশেপাশে গুপ্ত জামাত, দুর্নীতিবাজ ঢুকে পড়ছে, আমি দেখতে পাই, আমি চিনি, অনেকে চিনি। এখন ওনারা কেন রাখেন বা কেন ওটা সার্ভে করেন না, আমি তো বলি যে একটা মধ্যপন্থা দল বিএনপি এবং জাতীয়তাবাদী দল, এখানে সবাই ঢুকতে পারে। সুতরাং এই দলকে একটা সাচ্চা মধ্যপন্থী এবং জাতীয়তাবাদী দল করতে হলে এই গুপ্ত জামাত বের করতে হবে। আর যে দল গুপ্ত রাজনীতি করে, তার তো গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। কারণ তাহলে তো ওই যে নাথান বোম আছে না, চিটাগাংয়ের একটা অংশের স্বাধীনতা চায়, সে শোনা গেছে তার ওয়াইফ নিয়ে মিজোরামে আছে আশ্রয় নিয়ে, তো তাহলে তাকেও অন করে দেন। আনসারুল্লাহ বাংলা টিম, জেএনবি, এদেরকেও ছেড়ে দেন, গুপ্ত রাজনীতি করে তারা, সমস্যা কি? নকশাল। কিন্তু ধরেন যে এটা আপনার এই বক্তব্যের সাথে একটা জিনিস যুক্ত করে দিই, যেটা আমরা আগেও আলাপে রেখেছিলাম, সেটা হচ্ছে যে যেমন ধরেন যতগুলো অধ্যাদেশকে গ্রহণ করেছে 113টার মধ্যে, তার ভিতরে একটা অধ্যাদেশ এমন যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, মানে একটা অরাজনৈতিক মানে অন্তর্বর্তী সরকার যে অধ্যাদেশটা করেছে রাজনৈতিক দলের ক্ষেত্রে, আসলে এইটা কি শেষ পর্যন্ত সকল দলের জন্যই একসময় বুমেরাং হয়ে উঠবে কিনা? এটা আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের আপনার কর্মকাণ্ড নিষিদ্ধ করেছিল, সেটা একটা অধ্যাদেশের মাধ্যমে। তো এখন ওই অধ্যাদেশ আছে, 133টা অধ্যাদেশ আপনার তো জারি করছে ইউনূস। যদিও রাষ্ট্রপতি বলেছে, আমার সাথে দেখা হয়েছে রাষ্ট্রপতির, আমার সাথে কথা হয়েছে,
অনেক ডকুমেন্ট দেখাইছে, আমি সেগুলো বলবো না, কারণ সে আমার এলাকার লোক, আমাকে চেনে, আগেই চেনে, পরিচিত, দেখাইছে তো। এই জন্য আপনি কি রাষ্ট্রপতির পক্ষে কথা বলছেন? না, পক্ষ না, এলাকার লোক বলে। রাষ্ট্রপতি মানে না মানেন, যতক্ষণ রাষ্ট্রপতি আছে তাকে মেনেই রাষ্ট্র চালাইতে হবে। এবং রাষ্ট্রপতি, এই যে শাহাবুদ্দিন সাহেব যখন ভারপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ছিল, পরে তো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছে, সে বলছে রাষ্ট্রপতি শুধু কবর জিয়ারত করা ছাড়া কোনো ক্ষমতা নেই। সে তো রাষ্ট্রপতি তো আপনার প্রধানমন্ত্রীকে নিয়োগ দেয় আর প্রধান বিচারপতিকে নিয়োগ দেয়, এছাড়া তো আর কিছু করার নাই। তাও ইনডাইরেক্টলি প্রধানমন্ত্রী নির্দেশই করে, পরামর্শই করে। তো ঠিক আছে, সুতরাং কিন্তু ধরেন যে এই যে পার্টিকুলার একটা অধ্যাদেশ, যে অধ্যাদেশটা সেই রাজনৈতিক দলকে অধ্যাদেশ, নিষিদ্ধ করবে, এটা হচ্ছে, আমি এটার পুরোপুরি বিরুদ্ধে। মানে এটা কারণ তো আমি ধরেন বরাবরই বলছি যে কোনো সরকারি দলের রাজনৈতিক জন্য দল, একটা গণতান্ত্রিক দেশে একটা রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না, বা নিষিদ্ধের কোনো আইনও করতে পারে না। কারণ আপনি দেখেন আমাদের দেশে আমরা ওইরকম রাজনীতি দেখেন, এই সদ্য নেপালের নির্বাচন হয়ে গেল, সেখানে প্রধান বিচারপতি সাবেক তিনি প্রধানমন্ত্রী হলেন, এসেই ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত দিলেন, এবং সেখানে নির্বাচন বলে দিল, ডেট দিয়ে 6 মাস পরে অত তারিখে নির্বাচন হবে, সব আমার কাছে আছে, নির্বাচন আছে। তার সংক্ষেপ নাম হচ্ছে কার্কি, প্রধানমন্ত্রী তিনি হলেন। এসে প্রথম শব্দ উচ্চারণ করছে, আমরা বাংলাদেশ হতে চাই না। অর্থাৎ ইউনিসেফ তো থাপ্পড় দিছে জুতা দিয়া, বলেন আপনি এই কথা বলে, আমরা বাংলাদেশ হতে চাই না। সাথে সাথে তরুণদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত দিছে, এবং সে নির্বাচনের ডেট ঘোষণা করছে। এখন ধরেন আপনি যদি এই ইউনিট যদি গণ আন্দোলনের মধ্যে থেকে যে দলকে ফেলে দিয়েছে তারাও নির্বাচন করেছে এবং তাদের প্রধানও না, সে হেরেছে, প্রধান করছে, এবং বালেন্দ্র যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি তার সাথে ইলেকশন করছেন, এবং তিনি বিপুল ভোটে হেরে গেছেন। এবং এই তরুণরা, যাদেরকে জেএনজি বলে, তরুণরা এই বালেন্দ্র দলকে, ছোট্ট একটা দল ছিল, তারা সমর্থন দিচ্ছে, এবং সব ঢেউ তুলে ভোট দিয়ে দিচ্ছে। 35 বছর বয়সে একজন, অবশ্য কাঠমান্ডুর সে ছিল, মেয়র ছিল, পৌরসভার মেয়র ছিল, সে তো র্যাপার ছিল, গান গাইতো। ওই তখন আন্দোলন হয়েছে, তাদের পক্ষে গান গাইতো, সে ইঞ্জিনিয়ার, সে তো 35 বছর বয়স, সে তো প্রধানমন্ত্রী হয়ে গেছে। তা আপনার এই ইউনুস হেঁটে যেতে, তার উপদেষ্টা হেঁটে গেতে কয় 5 বছর থাকেন, 10 বছর থাকেন, আজীবন থাকেন। অর্থাৎ সে এই সরকারি তো ছাড়তে চায় নাই। দেশটা যখন আউল হয়ে গেছে, সে কিছু নিয়ন্ত্রণ করতে পারে নাই, তখন সে এটা ওই ঐক্যমত কমিশনের নামে জনগণের ঘাড়ে চাপাই দিয়ে চলে গেছে, ভেঙে গেছে। তো আপনি যদি 6 মাসের ভিতরে যদি নির্বাচন দিত, আওয়ামী লীগ নিয়ে এত মাথা ব্যথা ফেসিবেশ, সে তাই ইয়ের মতো হইতো। তখন তো আওয়ামী লীগ না, যেমন ধরেন এই সরকারও যে আছে, মানে আমাদের যে রাজনৈতিক এই সরকার এখন যেটা করবে, মানে এই সরকার এটা একটা কালো আইন হবে। কারণ আপনার আইন এখন যেটা সংশোধিত আকারে হাজির হচ্ছে, এই অধ্যাদেশ, সেটাতে আগে আওয়ামী লীগ ছিল, এখন আওয়ামী লীগ নাম থাকবে না, সব দলের জন্য প্রযোজ্য হবে। তার মানে একটা কালো আইন, আপনার পছন্দ হবে না, একটা কিছু ফেকড়ায় ফেলায়া তাকে নিষিদ্ধ করে দিবেন। সুতরাং এটা তো গণতন্ত্রের। শহীদ খান, আপনি আপনার মতামতকে এই বিষয়টা নিয়ে দেখেন, মানে যে কোনো আইন, সেটা যদি মৌলিক মানবাধিকার পরিপন্থী হয়, সংবিধান পরিপন্থী হয়, গণতন্ত্রের পরিপন্থী হয়, সেটা তো ভালো আইন হবে না। কালো আইন বলেন, জঙ্গলি আইন বলেন, যে নামেই ডাকেন তাকে, তারপরে তো আইন পাস হয়ে যেতে পারে, যেহেতু সংসদে মেজরিটি আছে এবং অন্যান্য সাপোর্ট থাকতে পারে। দেখা যাবে যে সংসদে 300 জনই হয়তো সাপোর্ট করেছেন, হতে পারে একেবারে একজনও পাওয়া যাবে না। যে অধ্যাদেশগুলো সরকারি দল বিরোধী দল একই রকম ভাবে গ্রহণ করেছে, সেই জন্য বলছি 300 জনই সাপোর্ট করে দিতে পারে, মানে ফুল পার্লামেন্ট সাপোর্ট করে দিতে পারে, কোনো রকম একেবারে ছাড়া, প্রতিবাদ ছাড়া, বা কোনো রকমের মন্তব্য ছাড়াই হয়ে যেতে পারে। কিন্তু কালো আইন, জঙ্গলি আইন, এটা আখেরে ভালো ফল দেয় না। ধরেন আমরা একটা স্পেশাল পাওয়ার অ্যাক্ট ছিল 1974, এইটার তো এখনো আছে, এখনো আছে। কেন বলি এই ঘটনাটা একটু শুনে নেন। 74-এ যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এটা কে করলেন? এটা শেখ মুজিবুর রহমান করলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো উনি স্পেশাল পাওয়ার অ্যাক্ট করলেন, উনি ভাবলেন যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এরকম একটা শক্তিশালী আইন দরকার, তা সেইভাবেই তো তারা করেছেন। বাট এটা ছিল একটা জঙ্গলি আইন, এবং সেই জঙ্গলি আইনে সবচেয়ে বেশি সাফার কে করছে জানেন? 1975-এর পরে জেলখানায় গেছে, তার 100 জনের মধ্যে 80-90 জন ছিল
আপনার আওয়ামী লীগের লোক, এবং কি কোন আইনে? ওই স্পেশাল পাওয়ার অ্যাক্টে জেল খাটতে হয়েছে, স্পেশাল পাওয়ার অ্যাক্টে ঢুকছে। এখনো এই অন্তর্বর্তীকালীন সরকারও একবার স্পেশাল পাওয়ার অ্যাক্ট ব্যবহার করেছিল একজন নারীর বিরুদ্ধে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো আমরা স্পেশাল পাওয়ার অ্যাক্টের জন্য মানে শেখ মুজিবের যে 101টা দোষ ত্রুটি, ওনার বিরুদ্ধে যে অত কথা বলি, তার মধ্যে এই স্পেশাল পাওয়ার অ্যাক্টও ছিল কিন্তু। তো এই যে 75 সালের পরে এখন 50 বছর পার হয়ে গেছে, কেউ স্পেশাল পাওয়ার অ্যাক্ট বাতিল করেনি, কারণ আইনটা খুব মজার এবং এটা ব্যবহার করতে সুবিধা। এটা যে আইন যারা প্রয়োগ করে তাদের জন্য সুবিধা। তো এরকম যে কালো আইন করবেন, যে এই আইনটা করেন আপনি, মানে আমাদের বাংলা একটা কথা আছে যে অন্যের জন্য কবর খুঁড়ে সে নিজে ওই কবরের মধ্যে পড়ে। তো এরকম ডিজিটাল সিকিউরিটি আইন, সন্ত্রাস দমন আইন কে করছে? শেখ হাসিনার গভর্নমেন্ট করছে। এখন সন্ত্রাস দমন আইনে সমস্ত আওয়ামী লীগ নেতারা এবং যারে পারে, এই যে আলমগীরকে গ্রেফতার করছে, মানে যাকেই গ্রেফতার করে, কোনো কিছু না পাইলে সন্ত্রাস দমন আইন। এই আইনটা কে করছে? এটা কর্তৃত্ববাদী সরকার, ফ্যাসিবাদী সরকার করছে। ডিজিটাল সিকিউরিটি আইন কে করছিল? কর্তৃত্ববাদী সরকার করে গেছিল। কিন্তু আপনি যদি দেশে গণতন্ত্র চান, আপনি যদি গণতন্ত্রের পথে হাঁটতে চান, আপনার জুলাই অভ্যুত্থানে মানুষের যে আকাঙ্ক্ষা, স্বপ্ন, মানুষ তো জয়েন করেছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। আমাদের ছাত্রদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা একটা অসম সাহসীর কাজ করেছেন, এটাতে কোনো ইয়ে নেই, কোশ্চেন নাই, কোনো এটা নিয়ে বিতর্কের কিছু নেই। বাট তার পরবর্তীতে 18 মাস ধরে যা হয়েছে, যা করা হয়েছে, যে মবের মূল্য চালু করা হয়েছিল এবং যেভাবে অধ্যাদেশগুলো করা হয়েছে তাড়াহুড়া করে, এই সমস্ত অধ্যাদেশ তো ওখানে একটা টাইম বাউন্ড আছে আবার, যে এই যে সংসদ বসার এত দিনের মধ্যে এইসব অধ্যাদেশকে আইনে পরিণত করতে হবে। সেজন্য আপনি আলোচনার কিন্তু সুযোগও পাবেন না। এগুলো নিয়ে আসলে খোলামেলা আলোচনা হওয়ার দরকার, এবং আলোচনা করে আপনি এগুলোকে একটা পর্যায়ে নিতে পারেন। আপনার কথাতেই আমার একটা জিনিস মনে পড়লো যে অন্তর্বর্তী সরকারের সময় আমরা একটু পরপরই দেখতাম মব নেমে যায়, তৌহিদি জনতা নেমে যায় এবং ডাক দিতে হয় না। এখন নাহিদ ইসলাম ডাক দিচ্ছেন, কিন্তু শাহবাগে আমরা খুব বেশি এই মবদেরকে দেখছি না কেন? না, এখন তো পুরোপুরি ডাক দেননি মনে হয়, ডাক দিয়ে যাই হয়নি। আর তখন তো একটা ছিল, তখন হতো বিকজ এটাতে সরকারের সমর্থন ছিল। আপনি 18 মাসের যখন পর্যালোচনা করবেন তখন দেখবেন যে এই ঘটনাগুলো সরকারের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে, এবং এটা আমার কাছে প্রমাণ আছে। আজিজ ভাই এটা জানে যে এই যে ধরেন টক শো করতেছে, একসাথে কথা বলতেছে, এর মধ্যে হঠাৎ খবর আসলো টেলিফোনে যে নতুন যারা ছাত্র আন্দোলনে ছিলেন, এই এখনই যেতে হবে। কি হয়েছে ভাই, কেন, তোমার কি হঠাৎ করে কি অসুবিধা হলো? না না, আমাদেরকে একটা প্রোগ্রামে যেতে হবে। কোথায় যাবা? আমাদেরকে ঘেরাও করতে হবে, প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে হবে। এই রাতের বেলা যে গেল, তারপরে তো ওখানে জল টল খাওয়ানোর ব্যবস্থা করা হয়, পানি খাওয়ানো হয়, পরে বিরিয়ানি খাওয়ানো হয়, মানে অন্যরা গেলে তাদেরকে পুলিশ পিটায়। আর এরা গেলে মজা করে বলেছে যে শীতাতপ নিয়ন্ত্রিত একটা আন্দোলন ছিল। তখন শাহবাগে ডাকলো এই যে এইভাবে সরকার সেটা রেখেছে। এখন লাস্ট আপনার ওই যে একটা আন্দোলন হলো না শাহবাগ কেন্দ্রিক, ওই হাদি হত্যার বিচারের ব্যাপারে, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটা গ্যারাকলে পড়ে এই আন্দোলনটাকে থামানোর চেষ্টা করেছে। তখন পুলিশ তো প্রমাণ করেছে যে তাদেরকে যদি আদেশ দেওয়া হয় এবং সেই আদেশ প্রতিপালন করতে বলা হয়, তাহলে তারা যে কোনো ধরনের বিশৃঙ্খলা দমন করতে পারে। সুতরাং এখন আপনি ইচ্ছা করলে আপনি হঠাৎ করে বিশৃঙ্খলা করবেন, দেশে একটা নির্বাচিত সরকার আছে, যদি তাদের বয়স 10 দিনও হয়নি, এখন আপনি বলতে পারেন ভাই 50 দিন হয়ে গেলে আপনি 10 দিন বলেন কেন? 50 দিনের মধ্যে 30 দিন রোজা ছিল, মানে 29 দিন, ঈদের ছুটি ছিল প্রায় 10 দিন, তো এই 40 দিন তো ছুটি ছিল, শুক্র শনিবার যদি বাদ দেন, তাহলে তাদের আসলে 10 দিনের বেশি সময় তারা পান নাই। সুতরাং এখনই যদি আপনি ডাক দেন না, ডাক দেওয়ার পরে সরকার তো বুঝবে যে আপনি বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করলে সরকার নিশ্চয়ই তাদের আইনানুগভাবে সেটাকে মোকাবেলা করার চেষ্টা করবে। সেটা পার্লামেন্টেও করবে, বাইরে করবে, ভিতরে করবে। আপনি যেমন বিরোধী দল পার্লামেন্টের বাইরে রাজপথ দেখাতে পারে, তাহলে সরকারের কাছেও তো রাজপথ আছে। তারা কি বানের জলে ভেসে আসে নাই তো, তারা মেজরিটি নিয়ে আসছে, জনগণের ভোট নিয়ে আসছে। আপনি যেমন ধরেছেন যে ব্রুটাল মেজরিটি পেলে মানে সেটা এখন এক্সিকিউট করে না, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। আমি ব্রুটাল বলি না, ব্রুটাল কখন যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, মানে তাদের কাছে সেখানে দেখেন আমাদের, আপনি আরেকটা জিনিস মজার ব্যবহার করেছেন যেটা ইদানিং হাসনাত খুব জনপ্রিয় করেছে। আপনি বলেছেন ডিফ্যাক্টো মানে প্রধান উপদেষ্টা, আসলে হাসনাত বলেছে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, মানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ওনার নিজের অভিজ্ঞতা আছে গুমের, কিন্তু গুম খুনের যে অধ্যাদেশ সেটাকে বাতিল করা হয়েছে। তাহলে এই যে ধরেন মানে সেটাকে তাহলে তো অস্বীকারও করা হলো। তাহলে কি এটাকে এই যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার যে সুবিধা, আমি অ্যাড করি, ওখানে একটা শব্দ করছে যেগুলো 16টা 10 তারিখের পরে যেসব অধ্যাদেশ পাস হবে না, এগুলো অটোমেটিক অকার্যকর হয়ে যাবে। তারা বলছে যে নতুন করে সংসদীয় আকারে আরো শক্তিশালী করে
নেক্সট পার্লামেন্টে উপস্থাপন করা হবে, এটা বলছে। মানে অধ্যাদেশগুলো যেগুলো করা হয়েছে সবগুলোই যে একেবারেই পিন পয়েন্টেড একদম লিগ্যাল হয়েছে বা একেবারে অনেক আলাপ আলোচনা করে করা হয়েছে এমন তো নয়। এটা তো একজন আইন উপদেষ্টা তো 16 ঘন্টা 18 ঘন্টা কাজ টাজ করেছেন, সম্প্রতি বিবিসিতে একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে অনেক দায় থেকে নিজের দায় মুক্তি করেছেন, উনি অনেক কিছু নাকি জানতেন না। তো এই যে করাটা, এই করার ভিতরে হয়তো অনেক জায়গায় লিগালি কিছু বিষয় আছে যে বিষয়গুলো আলাপ আলোচনা করার দরকার। এখন ওই অধ্যাদেশ না করার মানে এই নয় যে তারা গুম খুনের পক্ষে আছে। মানে আমাদের দেশে আমরা ঠাস করে একটা মন্তব্য করলে তো হবে না, এই যে গুম খুনের অধ্যাদেশটা ওনারা এখন পাস করলেন না বা সংসদে না তুললে এটা অটোমেটিক্যালি এটা অধ্যাদেশ থাকবে না। ভাই অধ্যাদেশ না থাকলে এরপরে তো আইন থাকবে, আইন হবে। পার্লামেন্টটা কি মাত্র 60 দিনের জন্য নির্বাচিত হয়েছে? এই পার্লামেন্ট তো 5 বছর থাকার কথা, মানে 18 ফেব্রুয়ারি থেকে। তাহলে যেভাবে নানা ধরনের হুঙ্কার চলছে চারদিকে, মানে আসলে আমি ওই লাইনটা শেষ করি। তার মানে এই পার্লামেন্ট 5 বছর যদি থাকে, হুঙ্কারে টুঙ্কারে কিছু হলে সেটা তো পরের ইস্যু, তো 5 বছর থাকলে পার্লামেন্ট বসে বসে করবে কি? পার্লামেন্টের প্রধান কাজ তো আইন প্রণয়ন করা। প্রধান কাজের 3টা কাজের মধ্যে একটা প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা, আর একটা প্রধান কাজ হলো বাজেট পাস করা। এই তো পার্লামেন্টের কাজ। তো এই পার্লামেন্ট তো আইন প্রণয়ন করার জন্য আছেন। আমরা গুম খুন অন্য যে কোনো বিষয় নিয়ে আমরা তো আলাপ আলোচনা করে আরেকটা আইন, ইভেনকে প্রাইভেট পার্লামেন্টের ডে আছে, বিরোধী দল থেকে আইনের প্রস্তাব দেওয়া যায়। তো আপনি যে আইনটা পড়েন, আপনি পড়ে দেখেন যে আইনের মধ্যে যদি কোথাও কোনো ফাঁকফোকর থাকে, লিমিটেশন থাকে, অথবা আইনটা যদি মানবাধিকার বিরোধী হয়ে থাকে, তাহলে এই আইনটাকে আপনি আবার সুন্দর করে তুলে ধরেন। আমরা কি চাই এখন? মানে আমাদের চাওয়াটা কি হতে পারে? জনগণের চাওয়া হচ্ছে বাংলাদেশ এখন এমনভাবে সামনে আগাক যেখানে বাংলাদেশ একটা মধ্যপন্থী গণতান্ত্রিক অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র হবে, উন্নয়নমুখী রাষ্ট্র হবে, যে বাংলাদেশ জনগণের কল্যাণে সবাই কাজ করবে এবং জনগণের কল্যাণে আইন হবে। জনগণকে নিপীড়ন করার জন্য, দমন করার জন্য, বিরোধী দলকে নিপীড়ন করার জন্য, দমন করার জন্য, বা ভিন্ন মতাবলম্বীদের দমন নিপীড়ন গুম করার জন্য আইন হবে না। সেটা আপনি প্রত্যাশা করেন এবং সেটার জন্য আমরা কথা বলি, দাবি করি। এটার জন্য রাজপথে যেতে হবে। এই যে টক শোতে আমরা কথা বলছি, এটাও তো ওনারা শুনবেন, নিশ্চয়ই রেকর্ড হচ্ছে এবং এটা হওয়াই উচিত, এবং দেশের যারা নীতি নির্ধারক তাদের কাছে যাওয়া উচিত। সুতরাং এই যে যাওয়ার ফলে তারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করে আইন প্রণয়ন করবেন। আর যেটা সালাউদ্দিন সাহেবকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি তো ওনার দায়িত্ব পালন করছেন। এইটাতে এমন বলার কারণ নেই যে এটা দেশের যে কোনো প্রধানমন্ত্রী যখনই থাকবেন, প্রধানমন্ত্রী যদি পার্লামেন্টে না থাকেন, আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে। আক্রমণের সম্মুখীন হচ্ছে বিকজ উনি তুলে ধরছেন। এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে উনি ডিফেক্টো প্রধানমন্ত্রী, আবার আরেকজন বলছেন টকশো থেকে সাইলেন্ট প্রধানমন্ত্রী, এরকম অনেক কিছু। এর আগে তো ওনাকে রয়ের এজেন্টও বলা হয়েছে, তাই না? ভারতীয় দালাল শিলং সালাউদ্দিন। এইটা তো আমাদের রাজনীতিতে গত 18 মাসে, মানে জুলাইয়ের 5 তারিখের পরে আমরা রাজনীতিতে অসভ্য, অভব্য, অশ্লীল সব কথাবার্তা হতে দেখেছি। সম্ভবত ঐক্যমত কমিশনের সবচেয়ে রেগুলার থেকেছেন সম্ভবত উনি। হ্যাঁ, উনি তো বিএনপিকে রিপ্রেজেন্ট করেছেন। তিনি আইনে পড়েছেন, তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি এপিএস ছিলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং ঐক্যমত কমিশনের উনি ঐক্যমত কমিশনে বিএনপির পক্ষ থেকে একটা বড় দল তিনি প্রতিনিধিত্ব করেছেন, তিনি কথা বলেছেন এবং প্রত্যেকটা জিনিস অনেক লেখাপড়া করেছেন। মানে সংসদে বারবার এই প্রশ্নটা তুলছে বিরোধী দল, উনি কেন কথা বলছেন? প্রধানমন্ত্রী তো সব জায়গায় যাবেও না, সব জায়গায় কথাও বলবে না, যে এক্সপার্ট তাকে দিবে প্রয়োজনে। ধরে নিলাম প্রধানমন্ত্রী সে এক্সপার্ট, তাই বলে কি সে ছিলেন সারাদিন হবে? তিনি প্রধানমন্ত্রী নাই, তিনি সাইলেন্ট প্রধানমন্ত্রী, এগুলো বলা যায় গণতন্ত্রে? এগুলো খুবই আনপার্লামেন্টারিয়ান কথাবার্তা। এবং এটা তো নতুন গেছেন তো পার্লামেন্টে অনেকেই, মানে এটা সংসদীয় দলে গভর্নমেন্ট পার্টি তো আছে, বিরোধী দলে নতুন অনেকে আছেন, সুতরাং তারা এখনো রপ্ত করতে পারেনি। সুতরাং সংসদ সচিবালয় বা সংসদীয় স্পিকার তাদের একটা মানে কিছু সেশনের ব্যবস্থা করতে পারেন, কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারেন, কিছু আইন কানুন দিতে পারেন, কিভাবে কি বিষয়ে কথা বলবেন, কোন কথাটা বলা যাবে, কোনটা পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ হবে, এটা করতে হবে। এটা যখন সংসদে এই সেশন শেষ হবে তখন তাদেরকে এটা করা যেতে পারে। করা গেলে হয়তো আমরা চেঞ্জ দেখতে পারবো। আমি একেবারে হতাশ নই। খুবই সুন্দর করে আবু আলম শহীদ খান বলেছেন যে আমাদের আসলে আইনের শাসন তৈরি হতে হবে, এবং আইন তো আসলে আইন প্রণেতারা এই 10 দিনে করবেন না বা 60 দিনে করবেন না, তারা তো 5 বছর ধরেই করবেন। আমরা সেদিকে তাকিয়ে থাকবো, কিন্তু আমরা এই আলাপের পরে ফিরবো আরেকটি মানে কাঠামোগত খুনের বিষয় নিয়ে। আসলে এটাকে আমরা খুন বলবো কিনা সেটাও জানতে চাইবো আমরা। তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার চলমানে।
আমরা আলোচনা যেই বিষয়টি করব বলে আপনাদের জানিয়ে রেখেছিলাম তা হলো একটি কাঠামোগত খুন চলছে কিনা অবহেলার কারণে, এবং অন্তর্বর্তী সরকার এই জন্য দায়ী হবেন কিনা, কারণ আজ পর্যন্ত 128টি শিশু মারা গেছেন হাম এবং হামজনিত রোগে। আমি আবু আলম শহীদ খান আপনার কাছেই প্রথমে জানতে চাই এই বিষয়টা, যে এইটাকে আমরা আসলে, যেহেতু আপনি সচিব ছিলেন, কাঠামোগত খুন বলতে পারি কিনা? না, এটা তো একটা নিদারুণ অবহেলার কারণে ঘটেছে। সুতরাং অবহেলাজনিত কারণে ঘটার জন্য এটাকে আপনি খুন বলতে পারেন। এটা একটা শিশু হত্যার পর্যায়ে যেতে পারে এবং বলতেও পারে, লোকজন এটা দাবি করতে পারে। কেন দেখেন, সরকার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। সরকার যেমনই থাকুক, এটা গণতান্ত্রিক সরকার, গণতন্ত্রের মোড়কে কর্তৃত্ববাদী সরকার, সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট সরকার, অন্তর্বর্তী সরকার, মানে নানান কায়দার সরকার তো আমরা এই দেশে দেখেছি। মানে অন্য দেশের মতো অভিজ্ঞতা অন্য দেশের মানুষের কম, আমাদের অনেক অভিজ্ঞতা। তো সরকার যাই হোক, সরকারের কিছু চলমান জিনিস আছে, এটা চলতেই হবে। যেমন বিদ্যুৎ থাকতে হবে, টেলিফোনগুলো চালু থাকতে হবে, সরকারি বা বেসরকারি হাসপাতালগুলো চলতে থাকতে হবে। এই যে টিকার বিষয়টা একটা চলমান বিষয়। আমাদের বাচ্চাদের বেশ কয়েকটা টিকা দিতে হবে, এবং এই টিকা কিভাবে সংগ্রহ করা হবে, কিভাবে টিকা সংগ্রহ করে সংরক্ষণ করা হবে, সংরক্ষণ করে কবে আমরা টিকা দিব, কিভাবে আমরা ড্রপটা খাওয়াবো, ভিটামিন এ ড্রপ, মানে এগুলো একটা একদম রুটিন ওয়ার্কের মতো হয়ে গেছে। পর্যায়ে যারা থাকবেন তাদের যদি ভুলও হয়, কোনো ভুল তো আসলে মৃত্যুর কারণ হচ্ছে, সেখানে যারা কর্মচারীরা দায়িত্ব ছিলেন, গণকর্মচারী, তাদেরকেও দায় নিতে হবে। কারণ তারা বুঝাতে ব্যর্থ হয়েছেন। এবং এখন আসিফ নজরুল সাহেব তো তার বক্তব্য দিচ্ছেন, গণকর্মচারীদের বক্তব্য নেন, নূরজাহান বেগমের বক্তব্য নেওয়া উচিত এই বিষয়ে, ওনার বক্তব্য নেওয়া উচিত, এবং ওনার সচিবেরও বক্তব্য নেওয়া উচিত, যে এই যে ঘটনাটা ঘটলো, যে আপনি এত বড় একটা মিস্টেক, এত বড় মেজর ফল্ট করে ফেললেন, আপনি হঠাৎ করে টিকা সংগ্রহ করলেন না, ওটার যে অপারেশনাল প্ল্যান ছিল সেটাকে আপনি বন্ধ করে দিলেন, এটা তো করতে পারেন না। আপনি অপারেশন প্ল্যান এবং তার মধ্যে দুর্নীতি, অন্য অনেক অভিযোগ থাকতে পারে। আপনি অভিযোগগুলোর অনুসন্ধান করেন, অভিযোগের জন্য দায়ী ব্যক্তিদের বিচার করেন, কিন্তু আপনি তো এমন কিছু করতে পারবেন না, এমন কিছু থমকে দিতে পারবেন না যেটার কারণে এমন দুর্ঘটনা বা এমন ঘটনা ঘটতে পারে, হত্যার পর্যায়ে যেটা পারে, খুনের পর্যায়ে যেতে পারে। এর দায়িত্ব অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার। মানে এক্ষেত্রে একটু ইসের কাছে যাব, আজিজ আপনার কাছে, যে যেমন ধরেন যে আজ মানে গতকাল রাত 4টায় শিরিন শারমিনকে, আমাদের স্পিকারকে ধরে নেওয়া হয়েছে, এবং তার বিরুদ্ধে হচ্ছে লালবাগে খুন, রাহাজানি ইত্যাদি তার 3 নম্বর আসামি হিসেবে ধরা হয়েছে, এবং সেটা তার দায় নিতে হয়েছে। কিন্তু যেমন ধরেন যে এই যে এতগুলো শিশু মারা যাচ্ছে, এবং সেটা আমরা বুঝতে পারছি যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় দায়, এবং এই যে যেই বাচ্চাগুলো মারা যাচ্ছে, তাহলে এখন কাকে ধরা হবে? দেখেন, জনাব নূরজাহান, তিনি কিন্তু আপনার গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ছিলেন। হ্যাঁ, তাকে তিনি ডাক্তারি পড়েনও নাই, তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানানো হয়েছে। ডাক্তারি তো মানে সবসময় সব জায়গায় যে ওটা না, এটা বলতে হবে, তিনি তো মালের টাকা, তিনি তো বহুত মাল কামাইছে। তিনি তো সিঙ্গাপুরে চিকিৎসা দিতেন, আপনি চিনতেন নাম, কয়জন চিনত তারে? মাল কামানোর সময় তো কামাইছে, তার দায় নিতে হবে না? এতগুলো টিকা যে দিতে হয়, সিজনে দিতে হয়, এটাও তো তার জানা নেই। তাকে আপনি বলছেন যে হসপিটাল মারা গেছে, তারা তো টিকার জন্য রিকুইজিশন দিছে, দেয় নাই তো, এখান থেকে ক্লিয়ার হয় নাই। কিন্তু সে হসপিটালগুলোতে মেশিনের সাপ্লাই এগুলো তো ঠিকই দিছে, দিয়ে টাকা লইছে, আর সিঙ্গাপুরে চিকিৎসা নিছে। সে টাকার তো তার অভাব নাই, তার বিরুদ্ধে তো অভিযোগ আসছে। তো এই জন্য বলছে, আপনি বলে প্রাতিষ্ঠানিক খুন কেন? সে তার অজ্ঞতার কারণে সে টাকা চুরি করতে আইছে, সে এইগুলোকে খুন করছে, তার খুনের বিচার হওয়া উচিত, তার মামলা হওয়া উচিত। শুধু তো উপদেষ্টা একা না, ওখানে তো ধরেন মানে ব্যুরোক্রেটরাও ছিলেন, মানে ব্যুরোক্রেটরা ছিলেন, তারাও ছিলেন, এবং আমি জানি যে ছাত্ররা, যারা এখন ছাত্ররা, শহীদ ভাই বললেন না, তাদের জায়গা দেওয়াটা পক্ষে একটু বললেন, মানে একটা কাঠামো তো একজন হেড থাকেন, তার তো একটা বড়, যেমন মানে শহীদ ভাই বলেছেন যে গণকর্মচারী, ছাত্র সমন্বয়ক ছিল, তারা যা কইতো তাই শুনতো, তারা তো মাল কামানের পক্ষে ছিল, বোঝেন না আপনি? তো সুতরাং এখানে টিকা না কিনলে কি হবে? রোগ তো ধরে নাই এখনো, ধরার পরে মারা শুরু হয়েছে,
এটা তো যায় না। তাহলে বর্তমান সরকার মানে কেন অন্তর্বর্তী সরকারের এই বিষয়গুলোকে কেন দেখছে না, বা এটাকে কেন দেখেন, খুন হিসাবে দেখছে না বা দেখবে না? আমি আগে বলতাম আর কি যে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মানে বিএনপি খালি নির্বাচন চায়, অনেক কিছু ছাড় দেয়, তখন আমি বলছিলাম যে ইউনূসের ফাটাবাসের চিপায় বিএনপি পড়ে গেছে, বুঝছেন? তো এখন ঠিক আমার কাছে মনে হচ্ছে যে এখন বিএনপি সরকারের মাথার ভিতরে খালি জামাত, হ্যাঁ, কিন্তু জামাতকে কন্টেইন করতে পারতেছে না। গুপ্ত জামাত তো তার সব জায়গায় ঢুকাই দিচ্ছে। তো সুতরাং আমার বক্তব্য একটাই যে এগুলোর বিচার হওয়া উচিত, যারা দায়ী তাদেরকে তদন্ত করে তাদের করা উচিত। কিন্তু এখন সরকারের বয়স অল্প, এখন ধরেন ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র যুদ্ধ, তেলের ক্রাইসিস, এবং অর্থমন্ত্রী বলছে যে বাজার দর তো বাড়বেই, পৃথিবীর সব জায়গায় বাড়ছে, আমাদের এখানেও বাড়বে। অর্থাৎ শুধু কি ওইটাই কারণ? মানে না। যেমন ধরেন যে আমি এখানে মানে আপনি শেষ করেন তারপরে না, মানে এটার কারণ তো অনেক আছে। প্রথম কারণ হচ্ছে যে যখন বলা হলো যে তেলের নাই, মজুত আছে সাফিসিয়েন্ট, তেল ঘাটতি নাই, তারপরে রেশনিং করে দিছে। রেশনিং করার পরেই সারা দেশ টেরোরাইজ হয়ে গেছে। আর অকটেন এবং পেট্রোল এটা কিন্তু আমাদের বাই প্রোডাক্ট হিসেবে আমাদের দেশেই তৈরি হয়, এবং সেটা অবশ্য এখন রিফাইনারিতে এটা স্লো হয়ে কিছু ঘাটতি আছে, সামান্য ঘাটতি, তবে অত ঘাটতি নাই। এখন দেখা গেল যে এখন এই মুহূর্তে আপনার তেলের আপনার ঘাটতি হচ্ছে প্রায় 50% কম তেল, যেটা ডিমান্ড সেটার সাপ্লাই অর্ধেক দিচ্ছে। তো ক্রাইসিস তো এখন আছেই। এছাড়া তো আপনার মজুত তো আছেই, মজুত করা এখন ওই এমনকি মোটর সাইকেলে আপনার তেল দিতে গেলেও 200 টাকার তেল নিয়ে আবার আজি ভাই এই আলাপটা আমরা পরে যাবো, যেই আলাপটাতে ছিলাম সেটাতে আবু আলম শহীদ খানের কাছে ফেরত আসবো। কারণ হচ্ছে যে একটা ব্যাপার যে আমাদের মীর শাহে আলম, উনি হচ্ছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, উনি বলেছেন সংসদে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে মানে ইউনূস সাহেব হচ্ছে মানে লন্ডনে গিয়ে মানে আমাদের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে এসছেন। এই যে মানে কিসের ট্রফি? জুলাইয়ের ট্রফি নাকি দিয়ে এসছেন। এখন ধরেন অন্তর্বর্তী সরকার একজনকে মাস্টারমাইন্ড বলেছেন, এখন আবার অন্যরা বলছেন ট্রফি পেয়েছেন। এখন যার কাছ থেকে ট্রফি আপনি নিয়েছেন তাকে কি আসলে এরকম হামের জন্য দোষী সাব্যস্ত বা অন্যান্য মানে ধরেন অকার্যকর জিনিসের জন্য দোষী সাব্যস্ত করবেন কিনা? যেমন ধরেন একটা বড় জিনিস আছে, মানে বিবিসিতে দেখলাম যে একজন উপদেষ্টা বললেন উনি জানেনই না, যেটা হচ্ছে আপনার মানে আমেরিকাতে যে চুক্তি হলো, যেটা হচ্ছে বাণিজ্য চুক্তির। হ্যাঁ, তো এই সব কিছু মিলিয়ে আসলে সরকার কি আসলে এড়িয়ে যাচ্ছেন কিনা পুরো প্রক্রিয়াকে? আবু আলম শহীদ খান। একটু আগেই বললাম না যে এই সরকারের বয়স হিসেবে আমি দেখি মাত্র 10 দিন বয়স, মানে 10 দিন ওয়ার্কিং ডে পেয়েছেন বিভিন্ন কাজকর্ম করার জন্য। তার মধ্যে পার্লামেন্ট সেশন হলো, শপথ গ্রহণ হলো, এবং পার্লামেন্ট সেশনে পার্লামেন্টে অনেক কিছু উত্থাপন করতে হচ্ছে, আলোচনা করতে হচ্ছে। যদি আমি খুব দুঃখের সাথে এখানে বলতে চাই যে পার্লামেন্টে এই জ্বালানি সংকট, মানুষের দুরবস্থা, মানুষ যে এই যে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, মানুষ যে অভাব অনটনে পড়ে যাচ্ছে, হামে যে শিশুরা মারা যাচ্ছে, এগুলো নিয়ে বেশি আলোচনা নেই। আলোচনা খালি ওই যে আপনার সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে কি না এবং জুলাই সনদের কী হবে, এইটাই যেন আমাদের দেশের এখন প্রধান সমস্যা। ওটা তো প্রধান সমস্যা না, ওটা নিয়ে আমরা পার্লামেন্টে ওই যে বললাম না 5 বছর মেয়াদ আছে, আমরা এইটু আলাপ আলোচনা করতে পারি। তারপরে আপনার তো রাজপথ আছে, রাজপথেও আপনি যেতে পারেন, অনেক কিছু করতে পারেন। তো আপনি সেগুলো যে গুরুত্বপূর্ণ যে মানুষের যে সংকট, মানুষ যে অভাবে পড়ছে বা মানুষের উপরে যা ঘটতে যাচ্ছে, সেগুলোর ব্যাপারে আপনি আলোচনা করে এগুলো ঠিক করতে হবে। তো এইটা যদি ঠিক না হয়, সেখানে ওই আপনাকে ওই ট্রফি কি দিয়েছিল আমার মনে নেই, হয়তো কোনো ছবি টবি বা অ্যালবাম দিতে পারে, এরকম উন্নত ওই সময়টাতে অ্যালবাম ট্যালবাম নিয়ে গিয়েছিল, মানে তাই না, ওই যে কি কিছু গ্রাফিটি, হ্যাঁ, এটা ওই যে আমাদের যে গ্রাফিটি আমরা রাস্তাঘাটে দেখেছিলাম, সেগুলো ছবি তোলা হয়েছে, সেটাও অনেক জায়গায় ওনারা দিয়েছেন এবং বড় বড় ছবিও উপহার দিয়েছেন। কোনো ট্রফি দিয়েছেন কিনা এটা আমার মনে নেই, বা আমি এটা জানি না, আজকে শুনলাম। এটা মেবি এটা রিটোরিক। তার মানে হচ্ছে যে ডক্টর ইউনূস দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লন্ডনে যে
একটাই কাজ করেছিলেন। তখন অবশ্য বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তাদের দেখা হবে। ওখানে ওনার যে প্রেস উইং ছিল, তার যে একজন ছিল, উপদেষ্টা ছিল, সচিব ছিল, ওনাকে আমার মাঝে মাঝে মনে হতো উনিও উপদেষ্টা। ডিফেক্ট উপদেষ্টা যেমন নজরুলকে মনে হতো, আসিফ নজরুল, এবং ডিফেক্ট প্রধান উপদেষ্টা মাঝে মাঝে আমার ওই ওনার নাম কি যেন ভুলে গেছে, শফিক সাহেব, ওনাকেও মনে হতো। কেন উনি যে স্টাইলে কথা বলতেন মনে হচ্ছে যে সব উপদেষ্টার মুখ থেকে বের হচ্ছে। এবং উনি একবার প্রশ্নের উত্তরে বলেছিলেন যে আমি যা বলি এটা প্রধান উপদেষ্টার কথা, উনি যা বলেন সেটাই আমি বলি। তো ওইখানে গেছেন, তার সাথে কথা বলেছেন, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই কিছু হয়েছে। ওই যে কারণে এনসিপি জামাত আবার তখন একটু খুব নাকশ ছিল এবং তখন তারা নানান কথা বলেছে এবং ইলেকশনের রেজাল্টের পরে তো তারা এইসব বলা শুরু করছে। তো এটা তো একটা ডিজাইনের মধ্যে ইলেকশন হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটার আরও দোষারোপ করেন পররাষ্ট্র উপদেষ্টা নিজেই পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন, ওই যে অ্যাটর্নি জেনারেল এখন আইনমন্ত্রী হয়ে গেছেন। এখন তারাই খুঁজে বের করতেছেন তাহলে কি ওই যে আজিজ ভাই তো বারবার বলতেছে গুপ্ত, মানে জামাত গুপ্ত আছে নাকি ইয়ার বিএনপি গুপ্ত ছিল এই সরকারের মধ্যে, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে, এটা নিয়ে একটা বড় প্রশ্ন হচ্ছে, তাই না? তো সরকার তো শুধুমাত্র কিছু ব্যক্তিও না, আপনি যেহেতু প্রশাসনে দীর্ঘ সময় ছিলেন, মানে পুরো ব্যুরোক্রেসিতেও কি পরিমাণ গুপ্ত আছে সেটাও আমাদের জানা জরুরি মনে হয়। জিনিসটা ওই এই প্রশ্নের উত্তর আমি দিতে চাই, কারণ আপনার জানার আমরা এই প্রশ্নের উত্তরটা নিব, কিন্তু তার আগে নিচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি। বিরতির পরেই আমরা ফিরে আসব প্রশাসনে কি পরিমাণ গুপ্ত আছে তা জানার জন্য। আমাদের সাথেই থাকুন, চলমানের সাথে থাকুন। ফিরে এলাম আমরা আবার চলমানে। আমরা যে আলাপে ছিলাম, আমাদের এম এ আজিজ সিনিয়র সাংবাদিক, উনি বারবারই গুপ্ত খুঁজছিলেন সরকারের ভিতরে। তো সরকার তো শুধুমাত্র রাজনৈতিক দল নয়, এটা ব্যুরোক্রেসির একটি বড় অংশ। আজিজ ভাই, ব্যুরোক্রেসিতে কি কোনো, মানে আপনার জানা মতে গুপ্ত আছে বা গুপ্ত থাকে? গুপ্ত নাই এমন কোন সেক্টর বাংলাদেশে নাই, জামাতের গুপ্ত নাই। আপনি বলেন ঢাকা ইউনিভার্সিটিতে কোনো শিবির ছিল আপনি জানতেন? ডাকসু ইলেকশনের পরে দেখা গেল যে বিএনপি আর আওয়ামী লীগের পদধারী লোক ভিপি দাঁড়াইছে, যে ভিপি হয়েছে না, মানে তার মানে হচ্ছে কি যে আপনার মানে শিক্ষকদের মধ্যে কি আছে? আছে, সব জায়গায় আছে। কারণ হচ্ছে শোনেন, যতই বলেন বিএনপির উপরে রিপ্রেশন হয়েছে, জামাতের ব্যাপারেও হয়েছে, কিন্তু জামাত কিন্তু গুপ্ত থাকতে পেরেছে, বিএনপি গুপ্ত থাকে নাই। বিএনপি পাট খাতে, ধান খেতে পালায় থাকছে। তো ওই কারণে ধরেন আওয়ামী লীগ হয়েই বিশেষে আওয়ামী লীগ গুপ্ত হয়ে গেল না, আওয়ামী লীগের ভিতরে সব পার্টির ভিতরে আওয়ামী লীগ নিজে গুপ্ত হয়ে গেল কিনা এখন? না, গুপ্ত হবে না, গুপ্ত হবে কেন? জামাতের বিএনপির সমর্থক তো সবই আছে। মানে এক সময় তো ধরেন প্রচুর আমরা মানে প্রশাসনেও প্রচুর লোক দেখেছি যারা সারাক্ষণ বঙ্গবন্ধু করতে থাকতেন, 100 বছর উদযাপন করেছেন এবং সেখানে প্রতি স্তরে আমরা এই লোকদের দেখেছি। তারা তো এখনো চাকরি শেষও করেননি, তারা তো আছেন। না, তারা আছেন, কিন্তু তারা চাকরি করে, চাকরিজীবী, এখন চাকরিজীবী হয়ে গেছে। গুপ্ত জামাত বঙ্গবন্ধু করলে চাকরি যাবে, এটা ভয় আছে। আর যারা গুপ্ত জামাত, আমি বলতেছি বিএনপি ধরেন গুপ্ত থাকে নাই, কিন্তু জামাত গুপ্ত হিসাবে ধরেন আওয়ামী লীগ হয়েই বিসিএস এর চাকরিতে জয়েন করেছে, ইন্টারভিউ হয়েছে। চাকরিতে তো আপনার আওয়ামী লীগ বিএনপি জামাত বলে কিছু না, এটা তো সকল নাগরিক সমান অধিকার পাবে, সকল নাগরিক। কিন্তু তখন দল হতে হবে না, আওয়ামী লীগের সময় কিন্তু ব্লাড টেস্ট করে বিসিএস এ চাকরি দিতে হতো। এটা তো ভয়ঙ্কর কথা না? হ্যাঁ, এটা ভয়ঙ্কর কথা না? গুপ্ত ঢুকে গেছে আর কি। সেই আওয়ামী লীগের হয়ে গুপ্ত ঢুকে গেছে। তার মানে ব্লাড টেস্ট ঠিকমতো করতে পারে না আওয়ামী লীগ? করতে পারে নাই, কারণ হলো দীর্ঘদিন ধরে সে আওয়ামী লীগ করে বিসিএস দিতে এসে ঢুকে গেছে। খুবই মজার আলাপ দিলেন এম এ আজিজ। এইভাবে গুপ্ত জামাত আমলাদের ভিতরে আছে, এখনো আওয়ামী লীগের লোক আছে, কিন্তু খুব মেনিমাসের মতো আছে। আমরা হচ্ছে যে আবু আলম শহীদ খান, আমরা একদম স্পেসিফিক, যেহেতু আপনি নিজে একজন সাবেক সচিব এবং সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কাজ করেছেন প্রশাসনে, মানে সরকারের একটা বড় অংশই হচ্ছে প্রশাসন, মানে ব্যুরোক্রেসিতে কি পরিমাণ গুপ্ত আছে বা কিভাবে থাকে, কিভাবে কাজ করে, সেটা তো আমি বলতে পারবো না। কেন এটা তো গভীর রিসার্চের ব্যাপার এবং একেবারে ওই যে রক্ত পরীক্ষা করতে হবে বা একেবারে অনেক কিছু করতে হবে, সেটা করা সম্ভব না। যেটা আমি বলতে পারি, যেটা হচ্ছে যে
সিভিল সার্ভিস মানে যে প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারি, সেনাবাহিনী যেখানে আছে মানে গণকর্মচারী হতে হবে সে প্রজাতন্ত্রের কর্মচারী, সে কোনো দলের কর্মচারী না। এখন ধরেন যে আমাদের দেশে তো বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউট মানে বড় বড় বিশ্ববিদ্যালয়, বড় বড় কলেজ বা কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, সবখানে তো একটা ছাত্র রাজনীতি আছে। তো ছাত্র রাজনীতি এবং ছাত্র রাজনীতির বেশ কিছু খারাপ দিকও আছে, এই যে গেস্ট রুম কালচার, মুখ টুমুক জোর করে মিছিলে নিয়ে যাওয়া। তো এই সবের মধ্য দিয়ে একটা ছাত্র থাকা অবস্থায় রাজনৈতিক দলের সাথে মানে ছাত্র দলের সংগঠনের সাথে এই ছাত্রদের একটা কানেকশন হয়ে যায়। তারপরে তারা যখন চাকরি চায়, চাকরি পায়, সেটা চাকরির ক্ষেত্রে কি কি খারাপ কাজ হয়েছে ওটা তো আলোচনা করছি না এখনই। তো ধরেন যে এই চাকরিটা একজন পেল, তো আমরা কি চাই? আমরা চাই একটা পেশাদার সিভিল সার্ভিস, যে পেশাদার গণকর্মচারী যারা পেশাদার থাকবে, যারা সংবিধান অনুসরণ করবে, যারা আইন অনুসরণ করবে, বিধিবিধান অনুসারে কাজ করবে এবং তারা শুধুমাত্র জনগণের কল্যাণ। এটা আমাদের কনস্টিটিউশনে একেবারে বিবৃত করা আছে 19-এ, যে সকল সময় জনগণের সেবা করা প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্ব এবং কর্তব্য। সেটা হলো আসল জিনিস। এখন এটা কেন করতে পারে না? বিকজ রাজনৈতিক দলগুলোই আমাদের সংবিধানে যা লেখা আছে সেটা অনুযায়ী এদেরকে পরিচালনা করতে চায় না। রাজনৈতিক দলগুলো চায়, যারা ক্ষমতাসীন, বিশেষ করে ক্ষমতাসীন দল চায় সবসময় তাদেরকে তাদের কবজায় রাখতে এবং তাদেরকে ব্যবহার করে তারা ক্ষমতা পাকাপোক্ত করতে চায় এবং ক্ষমতায় দীর্ঘকাল অবস্থান করতে চায়। এটা একটা জিনিস আছে, যে কারণে এই সিভিল সার্ভিসের মানুষেরা যারা, এরা কিন্তু খুব সাধারণ মানুষ, ছাত্ররাও আসে, অনেক ছাত্রদেরকে তাদের রাজনীতি কি, আপনি ছাত্র রাজনীতির কথা যদি আলোচনা করেন, আমরা সবাই জানি 2 থেকে 3% অ্যাক্টিভিস্ট থাকে ছাত্র রাজনীতিতে, সবাই কি অ্যাক্টিভিস্ট। তাহলে এইরকম অ্যাক্টিভিস্টও যদি চিন্তা করেন, তাহলে সিভিল সার্ভিসের রিক্রুট বা আর্মিতে রিক্রুট, পুলিশে 2-3% হয়তো অ্যাক্টিভিস্ট ছিল, তারা হয়তো জয়েন করছে। কিন্তু মূলত তো আসে, ইনফ্লাক্স আসে একেবারে সাধারণ, যেটা আপনি একটু আগে বললেন, সাধারণ ছাত্রদের মধ্যে থেকে আসে এবং তারপরে তাদেরকে এরকম কালারিং করা হয়। এই কালারিং করা শুরু হয়েছে অনেক আগে থেকে, এটা নতুন না। এটা আমরা শুরু করেছি, ওই যে ব্লাড টেস্টের কথা বলেন না, লিস্ট বানায় একটা মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এরকম একটা সব জায়গায় দেয় এবং এইসব করে করে এখন এই বিষয়গুলো সামনে আসছে। বাট এইখানে যে গুপ্ত হয়ে কাজ করতে এরকম না, জামাতের পক্ষে গুপ্ত হয়ে কাজ করা সম্ভব, কারণ জামাতের স্টাইলটা আলাদা। জামাতের স্টাইলটা কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের স্টাইল না, বা অন্য বামপন্থী দলগুলোর স্টাইল না। জামাতের স্টাইল হলো যে তারা বিভিন্ন কারণে, পলিটিক্যাল রিপ্রেশনের কারণে অথবা নানান কারণে, 71-এর মুক্তিযুদ্ধের পরে এবং পাকিস্তানের সময়ও কিন্তু তারা নিষিদ্ধ হয়েছিল, নতুন না। এবং পাকিস্তানের সময় তাদের উপরে মৌলানা মওদুদি তো ফাঁসি হয়ে গেছিল, তাই না? তো এইরকম নানান কারণে তারা কিন্তু একটা গুপ্ত রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলা এবং এই যে তাদের যে রাজনৈতিক যে সিস্টেম আছে, সিস্টেমটা খুব কঠিন সিস্টেমের মধ্য দিয়ে অগ্রসর হয়, এটা তারা করতে পারে। সো তাদের পক্ষে সব জায়গায় গুপ্ত প্রতিনিধি বা গুপ্তভাবে জামাত করেন এরকম রাখা সম্ভব, কিন্তু অন্যান্য দলের পক্ষে এটা সম্ভব না। সেই কারণে আমার মনে হয় যে আমাদের এখন যেটা আলোচনা করা উচিত, যে সিভিল সার্ভিসকে, আমরা গণকর্মচারীদেরকে, যে এই যে 55 বছর অভিজ্ঞতা, তাদেরকে আমাদের অবশ্যই আপনার রাজনীতির যে বলয় আছে, বলয় থেকে তাদেরকে মুক্ত করতে হবে। এবং তাদেরকে যদি আমি মুক্ত করতে না পারেন, তাহলে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হবে না। গণতন্ত্র যদি আমি একটা মুদ্রা দেখি, মুদ্রার এক পিঠে আছে রাজনীতিবিদরা, এবং সেটা সরকারি দল, বিরোধী দল এবং রাজনীতিবিদরা, অন্য পৃষ্ঠায় কিন্তু গণকর্মচারী আসে। কেন? রাজনীতিবিদরা তো সিজনাল, এই যে এই সরকারও 5 বছর থাকবেন, বেশি ম্যাক্সিমাম থাকলে 5 বছর, বা আগের সরকারে এরকম হয়েছে, কোন সরকার 5 বছর অতিক্রম করতে পারে না, আবার 5 বছরের বেশিও অতিক্রম করতে পারে, এরকম ঘটছে। বাট এরা থাকবে 5 বছর, আর ইনারা যারা গণকর্মচারী তারা কিন্তু 30 থেকে 40 বছর কাজ করবেন। সুতরাং তাদেরকে কিন্তু আপনার নিউট্রাল, দলনিরপেক্ষ এবং পলিটিক্যাল বলের বাইরে আপনি সিভিল সার্ভিস, অলিখিত ব্যাপারই আছে যে যখন থেকে যুগ্ম সচিব হওয়া শুরু করেন, তারপর থেকে আসলে একটি রাজনৈতিক অবস্থান তৈরি হয়ে যায়, যে যার যত লবি থাকবে, কারণ এরপরে আর খুব বেশি জ্যেষ্ঠতা তো ভঙ্গ করা হয় বারবার। এটা হয় নাই এটা বলছি না, এটা হয়েছে, বাট এটা হোক এটা আমরা চাই না। মানে আমি চাই না, একজন প্রাক্তন সিভিল সার্ভিস হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি চাই আইন অনুযায়ী জিনিসটা গড়ে তোলা হোক। সময় লাগবে, হয়তো আপনি কালকেই এই সরকারের কাছে আশা করবেন না যে কালকেই ওনারা সব ঠিকঠাক করবে, বাট এটা সময় নিয়ে যদি সরকার না করে এবং আমরা সবাই মিলে যদি এটাকে সাপোর্ট না করি, তাহলে কিন্তু দেশে আইনের শাসন প্রতিষ্ঠা বলেন, গণতন্ত্র বলেন, সামনের দিকে এগিয়ে যাওয়া বলেন, জনগণের সেবা বলেন, এগুলো কিন্তু নিশ্চিত করা সম্ভব হবে না। ফাইনালি কিন্তু এই যে 17-18 লক্ষ কর্মচারী আছে, এদের উপরেই কিন্তু এই সেবাগুলো নির্ভর করে। অনেক ধন্যবাদ, আপনি অনেক গুছিয়ে বলেছেন। আজিজ ভাই, শেষে আপনি কিছু যোগ করতে চান কিনা? আমি যুক্ত করতে চাই না,
দেশটাকে যদি রাজনীতি গণতন্ত্রের পথে চলতে হয়, গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে। গুপ্ত রাজনীতি যারা করবে তারা গণতন্ত্রের রাজনীতির জন্য উপযুক্ত নয়, তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া উচিত। অনেক ধন্যবাদ আজিজ ভাই। আজিজ ভাইয়ের বক্তব্য খুব পরিষ্কার, আর একই সাথে আবু আলম শহীদ খান উনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই কথাটা অনেক দিন ধরেই বলা হচ্ছে যে আমাদের রাজনীতি মুক্ত করে রাখতে হবে আমাদের ব্যুরোক্রেসিকে, এবং যেটা না করলে সামনে আরও সমূহ বিপদগুলো আসতেই থাকবে। তবে আমাদের আলোচনা চলমান থাকবে, আমাদের সাথে আগামীকাল আবারও আমাদের সাথে যুক্ত থাকবেন। চলমানের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। আজকের জন্য ধন্যবাদ সবাইকে। শেষ।